আমাদের এখানে ম্যানেজমেন্টে আমরা তিনটা গ্রুপে ভাগ করবো একটা ডেঙ্গু রোগীকে। হ্যাঁ, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। আমরা গ্রুপ এ রোগীটা কিভাবে চিনবো, গ্রুপ বি রোগীটা কিভাবে চিনবো এবং গ্রুপ সি রোগীটা কিভাবে চিনবো, আমরা এখন একটু শর্টকাট বোঝার চেষ্টা করবো। গ্রুপ এ রোগী যদি হয় তাহলে আমরা তাকে ঘরে রেখে আমরা চিকিৎসা দিতে পারবো, সেক্ষেত্রে আমরা তাদেরকে হসপিটালে দরকার নেই। গ্রুপ বি যদি হয়ে যায় তাকে আমাদের হসপিটাল ম্যানেজমেন্টে চলে পাঠিয়ে দিতে হবে। আর গ্রুপ সি যদি হয়ে থাকে তাহলে তাকে অবশ্যই ইমার্জেন্সি ট্রিটমেন্টে পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে গ্রুপ এ কে, গ্রুপ এটা কারা গ্রুপ এ রোগী সেটা আমরা একটু জানার চেষ্টা করি। যে সকল রোগীরা জরাজা অবস্থায় মুখ দিয়ে খাবার খেতে পারে তাদেরকে আমরা বলবো গ্রুপ এ রোগী, এবং তাদের 6 ঘন্টার মধ্যে ইউরিন পাস হবে ঠিকঠাক মতন। হ্যাঁ, কোনো সমস্যা না এবং কোনো ওয়ার্নিং সাইন তাদের মধ্যে প্র্যাকটিক্যালি দেখা দিবে না, ঠিক আছে? এইসবের ক্ষেত্রে আমরা তাদেরকে গ্রুপ এতে রাখবো এবং তাদের জন্য আমরা কি করব, তাদের প্রত্যেকদিন তাদেরকে রিভিউ নিব, তাদের অবস্থাটা কি, তাদের কন্ডিশনটা কোন দিকে যাচ্ছে, তাদের হিমোগ্লোবিনটা ঠিক আছে কিনা, ওয়ার্নিং সাইনগুলো দেখা দিচ্ছে কিনা, তাদের টিএলসিটা ঠিক আছে কিনা, এটা আমরা দেখবো। এবং তাদেরকে আমরা প্রচুর পরিমাণে ওরস্টালাইন খেতে দিব, প্রচুর পরিমাণ জুস এবং প্রচুর পরিমাণ লিকুইড খেতে দিব, ঠিক আছে? হ্যাঁ, তো আমরা এইসব রোগীরা এলোপ্যাথি ডাক্তাররা প্যারাসিটামল দেয়, বাট আমরা প্যারাসিটামল দেবো না। আমাদের একটাই মেডিসিন, খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন, সেটা হচ্ছে অ্যান্টিভাইরাল ফিভার। এই যে আমাদের অ্যান্টিভাইরাল, অল ভাইরাল ফিভার, অ্যান্টিভাইরাল ফিভার। এই অ্যান্টিভাইরাল ফিভারটাকে যদি আমরা প্রয়োগ করতে পারি আমাদের ডেঙ্গু কাভার হয়ে যাবে। কিন্তু তার পরবর্তী কন্ডিশনগুলোকে কাভার করার জন্য আমাদের অন্যান্য মেডিসিনগুলো আমরা প্রয়োগ করব। আমাদের কমপ্লিট ট্রিটমেন্ট দেওয়ার অ্যাবিলিটি আছে। আমরা ইচ্ছা করলে ইলেকট্রোন্যাচুরোপ্যাথি দিয়ে একটা ডেঙ্গু রোগীকে 24 থেকে 48 ঘন্টার মধ্যে 100% রিকভারি করতে পারবো। এক্সকিউজ মি, আমাদের একটু বুঝতে হবে, আমাদের প্যাথোলজিগুলো বুঝতে হবে। স্যার বোর্ডে লেখা অ্যান্টি হবে, এখানে অল ভাইরাল ফিভার লেখা আছে। ওকে, অল ভাইরাল ফিভার, অ্যান্টিভাইরাল ফিভার একই জিনিস, বুঝে নেন, ঠিক আছে? আপনি যদি বুঝে নিতে পারেন তাহলে সমস্যা কি বলেন? হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। সারাদিন তো মনে করেন অনেক কথা বলি, আবার ক্লাসের সময় কথা বলি, এত কথা বলতে গিয়ে তো আমার গলার অবস্থা 12টা বেজে যায়। আল্লাহ, বলে কই যাই। আচ্ছা, তো আমরা গ্রুপ এর কন্ডিশনটা বুঝলাম, এবার আসুন গ্রুপ বি, খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। আমরা যদি গ্রুপ বি বোর্ডে চিনতে কিছুই পারি, দেখা যাচ্ছে না। বোর্ডের কিচ্ছু দেখার দরকার নাই, বোর্ডের যা লেখা আছে এটা আমাদের গ্রুপের মধ্যে অলরেডি স্ক্রিনশট দেওয়া আছে। আপনি যদি এখন ওই জায়গায় আমাদের গ্রুপে চলে যান, স্ক্রিনশট দেখে ডেঙ্গু চিকিৎসা এইগুলো সব ফর্মুলা এখানে দেওয়া আছে। ডোন্ট ওয়ারি, আপনি শুধু আমার কথা বলেছেন। আমার কথা শোনা যায় ক্লিয়ারলি? জি, ক্লিয়ার শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, তা আপনার মুখটা অন্ধকার হয়ে আছে। আরে অন্ধকার আলোকিত করার সময় তো পাইতেছি না আমি, ভাই কি বিপদে আছি, ঠিক আছে? একা এত কিছু সামলানো মুশকিল। আচ্ছা, ধন্যবাদ। আমরা গ্রুপ বি নিয়ে আলোচনা করছি। যেই সকল গ্রুপ বি আমাদের হসপিটাল ম্যানেজমেন্টে পাঠিয়ে দিতে হবে সেই সকল রোগীগুলো আমরা হাতে রাখবো না, ঠিক আছে? কিন্তু সেই সকল কন্ডিশনগুলোকে কিন্তু আমরা চিকিৎসা দিতে পারবো, এবং সেই সকল কন্ডিশন একটা হাসপাতালে থাকা কন্ডিশন রোগীকেও কিন্তু আমরা চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে 6 থেকে 12 ঘন্টার মধ্যে বের করে আনতে পারবো। তবে এই সকল ক্ষেত্রে আপনারা খুবই সতর্ক থাকবেন, এখানে আপনারা কোনো রিস্ক নেবেন না, ওকে? ঠিক আছে? তো ওয়ার্নিং সাইনগুলো এই সকল রোগীর মধ্যে থাকবে, যাদের মধ্যে ওয়ার্নিং সাইনগুলো পাবেন তাদেরকে আপনারা গ্রুপ বি এর মধ্যে ফেলবেন এবং তাদেরকে আপনার হসপিটাল ম্যানেজমেন্টে দিয়ে দিবেন। তাহলে ওয়ার্নিং সাইনগুলো কি কি? অ্যাবডোমিনাল পেইন সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে সকল রোগীর অ্যাবডোমিনাল পেইন থাকবে তাদের ক্ষেত্রে আপনি বুঝবেন যে এটা অবশ্যই, এক মিনিট। আচ্ছা, আমাদের একজন ডাক্তার অ্যাড হইতে পারে না, এটা নাম হচ্ছে বিলকিস ম্যাডাম। বিলকিস ম্যাডাম কেন অ্যাড হইতে পারে না আমি জানি না। যাই হোক, ওনার সাথে আমরা পরে যোগাযোগ করে নিব। ওকে, ওয়ার্নিং সাইনগুলো মধ্যে প্রথম কথা হচ্ছে অ্যাবডোমিনাল পেইন, ঠিক আছে? এই যে কেউ আসছে। ওকে, দেরিতে আসলে জরিমানা হবে, ঠিক আছে ম্যাডাম? আপনারা যদি ক্লাসগুলোতে টাইম মতো না ঢোকেন আমাদের ক্লাসে একটা ইন্টারাপশন হয়, ডিস্টার্ব হয়।
ঠিক আছে, আপনারা সময় মতন ক্লাসে ঢুকে যাবেন। ঠিক আছে, আর কোনো কথা না, আমরা ক্লাসটা শুরু করি। আমরা ক্লাসের প্রায় মাঝামাঝি চলে আসছি। আমরা এখন ইমার্জেন্সি কন্ডিশনে আমরা রোগীকে কি করব সেটা নিয়ে একটু কথা বলতেছি। হসপিটাল ম্যানেজমেন্টের রোগীগুলো হচ্ছে বি গ্রুপের রোগী। তো বি গ্রুপটা কাদেরকে আমরা ফেলবো? যাদের পেটে ব্যথা হচ্ছে, যাদের পেটে টেন্ডারনেস দেখা দিবে, তাদেরকে আমরা অবশ্যই বি গ্রুপে রাখবো। যাদের প্রচন্ড বমি হচ্ছে, পারসিস্টেন্ট, বারবার বমি হচ্ছে, প্রচন্ড বমি হচ্ছে, এবং যাদের পেটে শোথ দেখা দেয়, অ্যাসাইটিস দেখা দেয়, এবং যে বিভিন্ন জায়গায় ফ্লুইড জমা হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। হ্যাঁ, প্লুরাল ইনফেকশন বলা হয়, যেন ফুসফুসে পানি জমে যায়। একজন মানুষের যখন ফুসফুসে পানি জমে যায় তখন তাদের শ্বাসকষ্ট দেখা দিবে, এবং শ্বাসকষ্টজনিত কারণে তাদের কিন্তু মারাত্মক অবস্থায় চলে আসবে। এই সকল কন্ডিশনে কিন্তু আমরা রোগীকে দ্রুত হসপিটালাইজেশন করবো, এবং এই সকল রোগীকে আমরা কিন্তু খুব সতর্কতার সহিত চিকিৎসা দিব। যদি আমরা এই সকল রোগীর ক্ষেত্রে হ্যান্ডেলিং করতে পারি করবো, আদারওয়াইজ এরা হসপিটালে চলে যাবে। ঠিক আছে, তাদের মধ্যে রেস্টলেসনেস দেখা দিবে, তাদের লিভারটা এনলার্জ হয়ে যাবে, এবং তাদের রেড ব্লাড সেল বেড়ে যাবে এবং প্লাটিলেট কমে যাবে। এই ধরনের কন্ডিশনগুলো আমরা দেখব। তবে যে সকল রোগীর ক্ষেত্রে আমরা কোনো রিস্কই নিব না, সেহেতু প্রেগনেন্ট মহিলাদের, যারা প্রেগনেন্ট মহিলা তাদের ক্ষেত্রে আমরা কখনোই কোনো রিস্ক নিব না। সোজা হাসপাতাল, তাদের কোনো চিকিৎসা দেওয়ার চেষ্টা করবো না। যদি তাদের ডায়াবেটিস থাকে সেই ক্ষেত্রে আমরা এই সকল রোগী আমরা ছেড়ে দিব। তাদের যদি রেনাল ফেলিওর হওয়ার থাকে সম্ভাবনা থাকে, রেনাল ফেলিওরের রোগী তাদেরকেও ছেড়ে দিব। যারা বৃদ্ধ রোগী তাদেরকেও ছেড়ে দিব। যাদের ওবেসিটি আছে তাদেরকেও আমরা ছেড়ে দিব। ঠিক আছে, এইসব রোগীদেরকে আমরা ধরে রাখবো না, কারণ ধরে রাখলে আমাদের রিস্কটা আমাদের থেকে যাবে। সো এইসব রোগীদেরকে আমরা ছেড়ে দিব। তারা হাসপাতালে যাবে, তারা তাদের ম্যানেজমেন্টের মধ্যে চলে যাবে, তাদের হিমোগ্লোবিনটাকে ঠিক করার ট্রিটমেন্ট নিবে, প্লাটিলেট ঠিক করার ট্রিটমেন্ট নিবে। হ্যাঁ, তো ওইসব জায়গাগুলোতে আমরা আমরা রোগীদেরকে ছেড়ে দিব। ঠিক আছে, হ্যাঁ, কিন্তু যদি আমাদের হাতে থাকে সেক্ষেত্রে আমাদের খুবই সতর্কতার সহিত আমাদের খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তাদের পেরিফেরাল পারফিউশন হচ্ছে কিনা সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তাদের ইউরিন আউটপুট 4 থেকে 6 ঘন্টার মধ্যে হচ্ছে কিনা সেটা আমাদের দেখতে হবে। তাদের ক্ষেত্রে এইসব রোগীর ক্ষেত্রে আমাদের ফ্লুইড রিপ্লেসমেন্ট দিতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে ব্লাড দিতে হবে। হ্যাঁ, এইসব আমাদের তাদের ব্লাড গ্লুকোজ দিতে হবে, তাদেরকে অক্সিজেন সাপোর্ট দিতে হবে। সেখানে আমরা দিতে পারবো না যদি এগুলো আমরা হাসপাতালে দিতে হয়, এবং হাসপাতালে দেওয়ার পরে যদি রোগীর কন্ডিশন না ঠিক হয় সেক্ষেত্রে কিন্তু এটা ক্রিটিক্যাল পিরিয়ডে চলে যাবে। এবং ক্রিটিক্যাল পিরিয়ড মানে সি গ্রুপের রোগীদের মধ্যে শক লক্ষণ চলে আসে, তাদের মধ্যে শক দেখা দেয়, এবং 2 থেকে 3 দিন তারা অসুস্থ থাকে। তাদের মধ্যে প্লাজমার সিভিয়ার মানে ল্যাকিং দেখা যায় তাদের মধ্যে। হ্যাঁ, প্লাজমার ভারসাম্য নষ্ট হয়ে যায়, এবং তাদের মধ্যে সিভিয়ার ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাকে, ফ্লুইড ওভারলোড থাকে, এবং আপনি দেখা যায় লিভার ড্যামেজ হয়ে যেতে পারে, হ্যাঁ, হার্ট ড্যামেজ হয়ে যেতে পারে, ব্রেন ড্যামেজ হয়ে যেতে পারে, বিভিন্ন ধরনের অর্গ্যান আপনি ক্ষতিগ্রস্ত হতে পারে, যার কারণে এই সকল কন্ডিশন রোগীর মৃত্যু ঝুঁকি বাড়িয়ে দেয়। ওকে, তো আমাদের এইসব রোগীকে অবশ্যই ছেড়ে দিতে হবে। রোগী এটা হাসপাতালে চলে যাবে, সেখানে হাসপাতাল ম্যানেজমেন্টের চিকিৎসা নেবে, এবং ধীরে ধীরে ওইখান থেকে সুস্থ হয়ে যাবে। আমরা এইসব রোগী ধরার চেষ্টা করব না। ঠিক আছে, ওকে, আচ্ছা। তো এখানে ফ্লুইড আইভি স্যালাইন দিতে হয়। আইভি স্যালাইন ডাক্তাররা দিবে, আমরা আইভি স্যালাইন কখন দিব না এটা নিয়ে আমরা আলোচনা করব না। ঠিক আছে, এখানে রিস্ক ফ্যাক্টর, প্রচুর মেজর ব্লিডিং এর রিস্ক ফ্যাক্টর থাকে। সেক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর থাকার কারণে আমরা এই সব রোগীগুলোকে হাসপাতালে পাঠিয়ে দিব। ঠিক আছে, তো আমরা আমাদের নিজস্ব চিকিৎসা নিয়ে কথা বলবো, যে এই চিকিৎসাগুলো যদি আমরা দিতে পারি আমাদের রোগীগুলোকে আমরা ঠিকঠাক চিকিৎসা দিয়ে ভালো করতে পারবো। আমাদের এই ডেঙ্গু রোগীর সবচেয়ে মেজর মানে প্রবলেম হচ্ছে, ওকে, আর কি আসছে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, মেজর সমস্যা হচ্ছে কি তাদের প্লাটিলেট কমে যাওয়া। তো ডেঙ্গু জ্বরের রোগীকে আপনি যখন দেখবেন প্লাটিলেট কমে গেছে, এই সকল কন্ডিশনে আপনি রোগীকে কি করবেন, আমাদের এই একটা ফর্মুলা আছে S10L2T4, এইটা রোগীকে ফ্রিকোয়েন্টলি দিবেন, ঘন ঘন দিবেন। ঘন ঘন যদি আপনি দিতে থাকেন দেখবেন যে তার উইদিন 24 আওয়ার মধ্যে তার প্লাটিলেট যদি 10,000 এর মধ্যেও থাকে, সেটা দেখবেন যে 24 ঘন্টার মধ্যে সেটা 1 লাখ 1.5 লাখ হয়ে গেছে। কি S10L2, এটা ব্যবহার করবেন D4 এ, পিলে ব্যবহার করবেন, পিলে দিবেন, এবং ঘন ঘন তাকে চুষতে দিবেন, 5 থেকে 10টা পিল চুষে খাবে। তাহলে কি হবে, দ্রুত তার প্লাটিলেটটা উঠে যাবে।
ঠিক আছে। আর তার ডেঙ্গুটাকে যদি আপনি নেগেটিভ করতে চান, নেগেটিভ মানে তার ডেঙ্গু পজিটিভ হয়েছে তার নেগেটিভ করবো, এছাড়া জেরালটনিক D6 এর P1 C13B 5 ফুটা করে দিবেন। এটা কিভাবে বানাইতে হয় আপনারা জানেন, জেরালটনিক করানোর সময় আমরা বলছি। এটা এখানে যেহেতু আমাদের নতুন পুরাতন মিলিয়ে সব ডাক্তার আছে, তারা এটা বুঝে নেবেন। জেরালটনিক D6 আপনি P1 C13B দিয়ে দিবেন। কি হবে, রোগী আপনার ডেঙ্গুটা পজিটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে। এখন তার ব্লাডটা প্রোডাকশন করার জন্য তার স্পাইনাল কর্ডে C4 A1 F1 L1 RE এটা কি করবে, কম্প্রেস করবে তার স্পাইনাল কর্ডের উপর, ঠিক আছে। যেমন তার গ্লুকোপ্লাটিলেট এবং হিমোগ্লোবিনের ব্যালেন্স চলে আসছে, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের পেটে ব্যথা থাকে, পেটে ব্যথা হইলে রেজাল্টনিক D6 C450 R2G দিব, ঠিক আছে। এই চারটা প্রোটোকলগুলো যদি একসাথে চালান, একটা ডেঙ্গু রোগীকে আপনি 24 থেকে 48 ঘন্টার মধ্যে রিকভারি করবেন। কিন্তু তার যদি প্রচন্ড জ্বর থাকে, জ্বরের জন্য আমাদের একমাত্র মেডিসিন সেটা হচ্ছে অ্যান্টিভাইরাল ফিভার। অ্যান্টিভাইরাল ফিভার D7 এ দিয়ে দিবেন, ঠিক আছে। ঘন ঘন প্রয়োগ করবেন এবং তার সাথে সাথে যদি তার মাথা ব্যথা থাকে এবং জ্বরটা যদি প্রচন্ড বেড়ে যায়, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, তার A2F2CC R1W D4 কম্প্রেস করবেন। কোথায়, তার ফোরহেড, তার কপালে, ঠিক আছে। কপালে, হ্যাঁ, আপনি যদি এবং কপালে এবং এই পেটের উপরে হাইপোকন্ড্রিয়া কন্ডিশনে, ঠিক আছে, আপনি যদি একটা মালিশ করেন, দেখবেন যে একটা রোগী দ্রুত কাভার হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরপরে যদি জ্বর কাভার না হয়, অনেক সময় আমাদের অ্যান্টিভাইরাল ফিভার অনেকে বলে যে কাভার হচ্ছে না, কেন কাজ করছে না। ক্রিটিক্যাল কন্ডিশন অনেক সময় আমাদের ওষুধগুলো অ্যান্টিভাইরাল ফিভারগুলো কাভার করে না, যেহেতু অ্যান্টিভাইরাল ফিভার সব ক্ষেত্রে কাজ নাও করতে পারে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, F1 কিংবা R1 10,000 শক্তি একটা কিংবা দুইটা ডোজ আপনি রুগীকে দিয়ে দেন, ঠিক আছে। R1 আপনি দিয়ে দেন, ঠিক আছে, একটা ডোজ কিংবা দুইটা ডোজ, কিংবা F1 দিয়ে দেন। দেখবেন যে এই জ্বরটা উইদিন সেকেন্ডের মধ্যে জ্বরটা কমা শুরু করছে এবং 2 থেকে 3 ঘন্টার মধ্যে জ্বরটা কাভার হয়ে যাবে, ঠিক আছে। এটা কত 10,000 পর দিব? সরি 1000 পর। 1000 পর, হ্যাঁ হ্যাঁ। 1000 পর। কয়টা ডোজ এখন? 1000 পর দিলাম। এক থেকে দুইটা ডোজ দিলে কাজ হবে, ঠিক আছে। আচ্ছা। আর ওয়ানটা আচ্ছা। ডেঙ্গুর জন্য দিবেন। অন্যান্য জ্বরের ক্ষেত্রে আপনি যদি ডেঙ্গু কনফার্ম না করতে পারেন, আপনি অন্যান্য জ্বরের ক্ষেত্রে F1টা দিলেও কাজ করবে, চমৎকার কাজ করবে। একটা হায়ার ডাইলুশন একটা দুইটা দিয়ে দিলে যে একটা রোগটা যে মানে কাবু হয়ে যাবে, জেনারেলাইজ হয়ে যাবে, জেনারেলাইজ থেকে সে লোকালাইজ হয়ে যাবে। তখন দেখা যাবে যে আমরা আমাদের নরমাল যে প্রোটোকলগুলো দিয়ে দেই সেইগুলোতে রোগীকে আবার হয়ে যাবে। কিন্তু যখন থার্ড স্টেজে চলে যাবে, শকে চলে যাবে, শক, একটা রোগী শকে চলে গেছে, ক্রিটিক্যাল কন্ডিশন চলে গেছে, তখন আমাদের হাতেও তখনও আমাদের মেডিসিন আছে। আমরা যদি একটা শকের মেডিসিন, শকের রোগীকে আমরা ওষুধ খাওয়াই, তাহলে তার শক কয়েক ঘন্টা মানে সেকেন্ডের মধ্যে, কয়েক মিনিটের মধ্যে রিকভারি করা সম্ভব। আমাদের এই জন্য মেডিসিন আছে কি 8 নম্বর প্রোটোকল S1 A1 F1 C1 L1 W 2x DX বেজে 2x বানাবে, DX বেজে এটা DX বেজে দিতে হবে, ঠিক আছে। হ্যাঁ, DX বেজে যদি আমরা 2x ব্যবহার করি S1 A1 F1 C1 L1 W, তো আমাদের সবটির রোগীগুলো আমরা কভার করে ফেলতে পারবো, ঠিক আছে। এই ছিল আমার মানে ডেঙ্গু নিয়ে বিস্তারিত আলোচনা। অনেক কথাই মানে বলা হয় নাই কে, আমরা একটু ডেঙ্গুর সামারিটা করতে চাই, ঠিক আছে। আমরা ডেঙ্গুর সামারিটা কি করে জানলাম, এখানে জ্বর থাকবে 100 থেকে 101 থেকে 102 ডিগ্রি এবং মাঝে মধ্যে জ্বরটা ছাড়তে পারে এবং জ্বরটা হঠাৎ করে আসতে পারে, ঠিক আছে। তীব্র মাথা ব্যথা থাকবে, চোখের পিছনে ব্যথা থাকবে, সমস্ত শরীরে এবং জয়েন্টে ব্যথা থাকবে, গলা ব্যথা থাকবে, শুষ্ক কাশিও থাকতে পারে, ঠিক আছে। বমি হতে পারে, পেট ব্যথা হতে পারে, ডায়রিয়া হতে পারে, বিভিন্ন লক্ষণ থাকতে পারে, চর্মে উদ্বেগ থাকতে পারে, রেজ দেখা দিতে পারে, সর্দি কাশি তেমন বেশি থাকে না। আপনি কিভাবে বুঝবেন এটা ডেঙ্গু না ডেঙ্গু জ্বর না নরমালি আপনি ফ্লু, মানে ফ্লু ভাইরাস দ্বারা আক্রান্ত জ্বর কিংবা ভাইরাল ফিভার? সেখানে আপনি যদি নাক দিয়ে সর্দি ঝরে তাহলে বুঝবেন এটা ডেঙ্গু না, ঠিক আছে। তো এই হলো বিষয়। ডেঙ্গুর যে জটিলতা, সেই জটিলতা আমি তো বললাম যে জ্বর ভালো হয়ে যাওয়ার 48 থেকে 72 ঘন্টার মধ্যে দেখা দেয়, প্লাটিলেট কমে গিয়ে রক্তকরণের প্রবণতা দেখা যায়, ব্লাড প্রেশার কমে যায়, পানি শূন্যতা দেখা দিতে পারে, বাচ্চারা নিচু হয়ে দেখা যায়, ক্ষুধাহীনতা দেখা দেয়, ঠিক আছে। ডেঙ্গু জ্বরের এখন একটু রূপটা পাল্টাইছে, রূপের একটা পরিবর্তন হয়েছে। আগে যে লক্ষণগুলো পাওয়া যেত সেই লক্ষণগুলো এখন পাওয়া যায় না। পরিসংখ্যানে বলছে
সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় 2000 বেশি, বর্তমানে 2000 বেশি হয়ে গেছে এবং প্রতিদিনই রোগী মারা যাচ্ছে, ঠিক আছে, বর্তমানে 70 বেশি মারা গেছে। কিন্তু যেখানে আমরা NHA-1 পরীক্ষা করে আমরা ডেঙ্গু জ্বরটা জানতে পারি, কিন্তু ফার্স্ট স্টেজে কিন্তু আমাদের ডেঙ্গু জ্বরে রোগী মারা যায় না, কিন্তু সেকেন্ড স্টেজ থার্ড স্টেজে চলে যায়, তখন তার মৃত্যুর ঝুঁকিটা বেড়ে যায়। ঠিক আছে, কাদের ক্ষেত্রে এটা বেশি ঝুঁকি? যারা ওবিসিটি, যাদের মোটা, তাদের ডেঙ্গু হইলে তাদের ক্ষেত্রে মৃত্যুর ঝুঁকিটা বেশি। যারা গর্ভবতী মহিলা, তাদের ক্ষেত্রে মৃত্যুর ঝুঁকিটা বেশি। যারা ডায়াবেটিস রোগী, তাদের ক্ষেত্রে মৃত্যুর ঝুঁকিটা বেশি। যারা হাইপার টেনশনের রোগী, তাদের ক্ষেত্রে মৃত্যুর ঝুঁকিটা বেশি। ঠিক আছে, এই জিনিসটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এবং ডেঙ্গু জ্বরের রোগীকে আমাদের প্রচুর পানি খেতে দিতে হবে, প্রচুর জুস খেতে দিতে হবে। এটা আমি বারবার বলতেছি, এটা এলোপ্যাথি কোনো স্পেসিফিক মেডিসিন নাই, বাট আমাদের অ্যান্টিভাইরাল ব্যাপারটা জ্বর কমানোর জন্য যথেষ্ট। ঠিক আছে, জরুরি যেটা বেশি, যদি এটা ভাইরাস জনিত রোগ হয়, কখনো কখনো দেখা যাবে মশার উপস্থিত ছাড়াই আমাদের জ্বরের কবলে আমাদের পড়তে হচ্ছে। যে আমার বাসায় তো মশা নাই, তাহলে কেন যে ডেঙ্গু জ্বর হলো? এটার পিছনে এখনো গবেষণা হয় নাই। ডেঙ্গু জ্বরকে 3টে স্টেজে আমরা ইয়ে করতে পারি, ক্লাসিফিকেশন করতে পারি। একটা হলো ক্লাসিক্যাল স্টেজ, যেটাকে আমরা নর্মাল স্টেজ বলি, আর ফিব্রিক স্টেজ বলতে পারি। একটা হচ্ছে হ্যামোরেজিক স্টেজ, যেখানে আমাদের প্রচুর ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাকে। এবং যেটা হচ্ছে শক স্টেজ, স্টেজে আমাদের যেখানে আমাদের শকটা দেখা যায়। ঠিক আছে, ওকে। কখন আমরা বুঝবো এটা ডেঙ্গু? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যখন আমরা দেখবো জ্বরের সঙ্গে নাক দিয়ে জল পড়ছে না, ঠিক আছে, তখনই আমরা বুঝবো এটা ডেঙ্গু হইতে পারে এবং শরীরে বিষ ব্যথা হইতে পারে। কিন্তু যখন দেখবো আমরা জ্বরের সাথে নাক থেকে জল পড়ছে, তখন ডেঙ্গুর সম্ভাবনা নাই বললেই চলে। ঠিক আছে, যেহেতু এডিস মশা দিনের বেলা কামড়ায়, সেক্ষেত্রে আমাদের দিনের বেলা একটু সতর্ক থাকতে হবে। যদি হাঁচি এবং সর্দি না থাকে, তখনই আমরা কিন্তু সন্দেহ করবো যেটা ডেঙ্গু, এবং তখনই আমাদের NH1 পরীক্ষাটা করতে হবে। ঠিক আছে, কিন্তু ম্যালেরিয়া যদি হয়, কি হবে? ম্যালেরিয়ার ক্ষেত্রে কাঁপুনি দিয়ে জ্বর আসবে, ঠিক আছে, তখন কম্বল লাগবে, কম্বল দিবে, এবং কম্বল দেওয়ার পরে তাকে ঘাম দিয়ে জ্বরটা ছেড়ে যাবে এবং দীর্ঘদিন এই জ্বরটা থাকবে। হ্যাঁ, এবং জ্বরের সময় অসংলগ্ন কথা বলবে এবং তাকে তখন হাসপাতালে পাঠাইতে হবে। হ্যাঁ, কিন্তু ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে কি হবে? জ্বর হবে, গায়ে হাত পায়ে ব্যথা হবে, 7 দিনের বেশি থাকবে না। 7 দিনের মধ্যে এটা ভালো হয়ে যাবে, কিন্তু বমির ভাব থাকবে, বারবার বমির ভাব থাকবে, পানি শূন্যতা দেখা দিবে। ঠিক আছে, এবং কনফিউশন, তাদের ভিতরে বিভিন্ন কনফিউশন, পেটে ব্যথা থাকবে। কিন্তু ভাইরাল জ্বর হলে, সেটা ভাইরাস জনিত যদি জ্বর হলে, ভাইরাল জ্বর ফ্লু দেখা দেয়, তাহলে নাক দিয়ে সর্দি সহ জ্বর থাকবে, এবং এই জ্বর 7 দিনের বেশি থাকবে না। ঠিক আছে, 104 ডিগ্রি বেশি যদি জ্বর হয় এবং তার সাথে যদি মাংস বেশি ব্যথা শুরু হয়, তাহলে বুঝবেন এটা ডেঙ্গু। ঠিক আছে, মোটামুটি ডেঙ্গু নিয়ে অনেক আলোচনা করলাম। ডেঙ্গু প্রতিরোধের ব্যাপারগুলো তো আমরা আগেই বলছি। এটা যেখানে প্রজনন স্থলগুলো, সেটা ধ্বংস করতে হবে, আশেপাশের জায়গাগুলো পরিষ্কার করতে হবে। 3 দিন পর পর আমাদের এসিড মশার যে লার্ভাগুলো তৈরি হয়, সেগুলোকে ধ্বংস করতে হবে। ফুলের টব, প্লাস্টিকের ড্রাম, বিভিন্ন জায়গায় পানি জমে আছে, সেগুলোতে পরিষ্কার করতে হবে, যারা এডিস মশাগুলো ডিম পাড়তে না পারে। ঠিক আছে, এবং ব্যবহৃত যে পাত্র আছে, সেই পাত্রে যদি মশার ডিমটা লেগে থাকে, সেগুলো আমরা পরিষ্কার করতে হবে। ঠিক আছে, হ্যাঁ, প্রয়োজনে আমাদের অব্যবহৃত পাত্রকে ধ্বংস করে ফেলতে হবে, এবং রাতের বেলার সাথে সাথে দিনের বেলাও ঘুমানোর সময় মশারিটা ব্যবহার করতে হবে। স্বাস্থ্যকর পরিবেশ আমাদের নিশ্চিত করতে হবে, এবং দৈনন্দিন জীবনে প্লাস্টিকের পণ্যের ব্যবহারটাকে কমাইতে হবে। তাহলে আমাদের এই ডেঙ্গুর থেকে বাঁচার একটা উপায় তৈরি হবে। এই ছিল আমার ডেঙ্গুর A to Z। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের গ্রুপে একটা লাইক এবং শেয়ার করবেন। জি, আমাদের আর কয় মিনিট আছে? 4 মিনিট আছে। সবাইকে ধন্যবাদ। ডেঙ্গু জ্বর নিয়ে বিশাল আলোচনা আজকে করতে পারলাম। ঠিক আছে, হ্যাঁ, 10:30 বেজে গেছে। আমার আরেকটু অন্য একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করার ইচ্ছা ছিল, কিন্তু সময়ের অভাবে আমি আজকের আলোচনাটা এখানে স্থগিত করলাম। আচ্ছা, একটা কোশ্চেন আছে। জি, বলেন। হ্যাঁ, এই যে ধরেন ডেঙ্গু হয় নাই, বাট কেউ মশার উপদ্রব আছে, সেক্ষেত্রে প্রিভেন্টিভ হিসেবে প্রিভেন্টিভ মেডিসিন কিছু কি দেওয়া যায়? জেনারেল টনিক, যাতে না আমাদের জেনারেল টনিক যে কোনো জায়গায় প্রিভেন্টিভ হিসেবে, D4 না D5 যে কোনো রোগের ক্ষেত্রে D5 দিবেন। D5 এ সাথে কোনো কিছু অ্যাড করব না? না, অ্যাড করার দরকার নেই, শুধু জেনারেল টনিক। আচ্ছা, মানে প্রতিরোধ ক্ষমতাটা বাড়ায় নাকি?
জেনারেল টনিক হলো আপনার হলো সুপার পাওয়ার, সোজা কথা আপনার জন্য। আপনি যদি ন্যাচুরোপ্যাথিতে সাকসেস হতে চান তাহলে জেনারেল টনিক হচ্ছে আপনার ডান হাত আর সব বাম হাত। জেনারেল টনিক আচ্ছা, যে জেনারেল টনিকের সাথে ওই যে ওবেসের ক্ষেত্রে একটা দিছিলেন না জেনারেল টনিকের সাথে C5, ওইটা কি কাজ করে? C5 টা যখন অ্যাড করবেন C5 টা তো লিভারের উপর কাজ করে, লিভারকে স্টিমুলেট করতে, আচ্ছা না? হ্যাঁ, আচ্ছা লিভারের আচ্ছা কাজ হচ্ছে আপনার ফ্যাট মেটাবলিজম ইনক্রিজ করা, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে। এখানে আসলে পুরুষ মশাগুলোকে বলতে হবে তোমার স্ত্রী মশাকে বাসা থেকে বাইরে তো দিও না, তাহলে আর আমাদের কামড়াবে না। না, প্রচুর মশা। আবার আশেপাশে যদি একটু ময়লা থাকে দেখা যাচ্ছে বাসা পরিষ্কার কিন্তু আশেপাশের মশাগুলাই তো ঢুকে চিপা চাপা থাকলে। আরে স্ত্রী মশাগুলা পুরুষ মশার কন্ট্রোলের বাইরে চলে গেছে, যার জন্য এই অবস্থা। তাই তা তো গেছে। আল্লাহ, দুনিয়াতে সব জায়গায় রাজত্ব করতেছে নাকি? জি।